গল্পে শুরুতে আমরা দেখি নোরা নামের এক তরুণীকে সকালে ঘুম থেকে উঠে সে স্বাভাবিকের মতোই বিরাজ করতে যায়। কিন্তু হঠাৎ করে তার চারপাশে কিছু অস্বাভাবিক অনুভূতি কাজ করতে শুরু করে। অদ্ভুত এক চাপা ও অস্বস্তি তাকে গ্রাস করে। কিছু একটা ভুল হচ্ছে বুঝতে পেরে সে চারিদিকে ভালো করে তাকায়। আর ঠিক তখনই যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। নোরা আসলে এখন অবস্থান করছে সমুদ্রে কয়েক হাজার ফুট নিচে, এমন এক গভীরতায় যেখানে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারেনি। এই ভয়ঙ্কর অন্ধকার জায়গাতে তৈরি করা হয়েছে একটি আন্ডার ওয়াটার রিসার্চ স্টেশন। আর সে বেসের ভেতরে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে। নোরা বলতে থাকে, এত গভীরতায় মাসের পর মাস থাকার ফলে বাইরে পৃথিবী সম্পর্কে যেন ধীরে ধীরে মুছে যায়। দিন আর রাতের পার্থক্য বোঝা যায় না। এমনকি কখনো কখনো স্বপ্ন আর বাস্তবতা মাঝে সীমারেখা ঝাপসা হয়ে যায়। তবুও দায়িত্ব তো দায়িত্বই, সেটা এড়ানো করার উপায় নেই। কিন্তু ঠিক তখনই হঠাৎ পুরো বেসের লাইট অদ্ভুতভাবে জ্বলতে নিভতে শুরু করে। কি হচ্ছে তা বোঝার জন্য নোরা দ্রুত নিজের জ্যাকেট পরে সামনে এগিয়ে যায়। আর কয়েক কদম যেতে তার চোখে পড়ে ভয়ঙ্কর একটা দৃশ্য। উপর থেকে পানি চুয়ে পড়ছে। দৃশ্যটা দেখে তার গলা শুকে যায়, কারণ সে খুব ভালো করে জানে এই গভীরতায় পানির চাপ এতটাই ভয়ঙ্কর যা মাত্র কয়েক সেকেন্ডে মানুষের হাড়কে গুঁড়ো করে দিতে পারে। কিন্তু চিন্তা করার সুযোগ সে পায় না। হঠাৎ করে বিকট শব্দে বেসির একটি দেয়াল ভেঙে যায় আর প্রচণ্ড গতিতে পানির ভেতরে ঢুকতে শুরু করে। নিজেকে বাঁচাতে নোরা দৌড়ে একটি করিডোর দিকে এগিয়ে যায়। পথে সে ঘুমে থেকে ক্রু মেম্বারদেরকে জাগাতে থাকে। চারপাশে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সবাই আতঙ্কে চিৎকার করতে করতে পেছনে ছুটে চলে। অবশেষে তারা কোনো মতে একটি সেফ রুমে পৌঁছায়। কিন্তু সমস্যা হলো, দরজার সিস্টেম পুরোপুরি বিকল হয়ে গেছে। কিছুতেই লক হচ্ছে না। এক সেকেন্ডও দেরি না করে নোরা নিজেই দরজার সিকিউরিটি সিস্টেম ম্যানুয়ালি ঠিক করার চেষ্টা করতে শুরু করে। ঠিক তখন সে দেখতে পায় আরও কিছু ক্রু সদস্য পানির সঙ্গে লড়াই করতে করতে তাদের দিকে দৌড়ে আসছে। শেষ মুহূর্তে নোরা আবারও বাটন চাপ দেয় আর এক বিকট শব্দের সাথে দরজাটি বন্ধ হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে চারপাশ আবারও অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে পড়ে। কিছুক্ষণ পর তাদের একজন রুদ্রিকে বলতে থাকে, হয়তো কোনো শক্তিশালী ভূমিকম্পের কারণে এমনটা হয়েছে, না হলে এই ধরনের ধ্বংস একেবারেই অসম্ভব। এরপর তারা কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। অর্থাৎ পুরো বেস এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। ঠিক তখনই হঠাৎ তারা একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। শব্দটা এতটাই অস্বাভাবিক যেন বেসের বাইরে কোনো বিশাল কিছু নাড়াচাড়া করছে আর তার ধারালো কিছু দিয়ে দেয়ালে আঘাত করছে। এটা যেন সাধারণ কোনো ভূমিকম্প নয়, সেটা আবার তাদের কাছে পরিষ্কার হয়ে যায়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে নোরা এবং রুদ্রিকেও সিদ্ধান্ত নেয় তাদের এখনই এসকেপ পটের দিকে যেতে হবে। দুমড়ে মুচড়ে যাওয়ার বেসের ভেতর থেকে ঝুঁকে নিয়ে এগোতে এগোতে তারা সাবার রুমে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা নষ্ট হয়ে যাওয়া কমিউনিকেশন সিস্টেম ঠিক করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই সেই ভয়ঙ্কর শব্দ আবারও শোনা যায়, এবার আরও কাছে, আরও স্পষ্টভাবে। এবং সেই মুহূর্তে তাদের মনে একটা প্রশ্ন থাকে, এটা কি সত্যি কোনো প্রাকৃতিক বিপর্যয়, নাকি সমুদ্রের অন্ধকারে লুকে আছে আরও ভয়ঙ্কর কিছু। সিস্টেমের ডেটা চেক করে তারা বুঝতে পারে পুরো বেসটা প্রায় তাসা করার মতো ভেঙে পড়ছে। কেবলমাত্র কিছু অংশ অল্পের জন্য এখনও ঠিক আছে। পরিস্থিতি বুঝে নোরা রুদ্রিকে দেরি না করে এসকেপ পটের থেকে এগোতে শুরু করে। ভাঙাচোরা ক্যারিডোরের ভেতর দিয়ে তারা হামাগুড় দিয়ে পথ খুঁজতে থাকে। ঠিক তখনই পেছন দিক থেকে ভেসে আসে এক যন্ত্রণা ভরা কণ্ঠ, বাঁচাও, আমাকে বাঁচাও। নোরা ঘুরে তাকাতে তাদের সহকর্মী পল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। সময় নষ্ট না করে নোরা রুদ্রকে মিলে প্রাণপণ চেষ্টা করে তাকে টেনে বের করে আনে। অবশেষে তাকে মুক্ত করার পর তিনজন একসাথে আবার এগোতে শুরু করে। সামনের পথ এতটা সংকীর্ণ হয়ে গিয়েছিল যে দাঁড়িয়ে হাঁটা সম্ভব ছিল না। তাদের হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছিল। সামনে ছিল নোরা। হঠাৎ করে তার চোখে পড়ে একটা নিতর দেহের ওপর। লোকটা চোখ তখনও খোলা, আর সে চোখে জমা থাকা আতঙ্ক যেন বলে দিচ্ছিল মৃত্যুটুক আগে সে এমন কিছু দেখেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। এই দৃশ্য তিনজনের মনে এক ভয়ঙ্কর সন্দেহ ঢুকে দেয়। সমুদ্রের এই অতল গভীরতায় হয়তো এমন কিছু জেগে উঠেছে যা মানুষের কল্পনারও বাইরে। অনেক কষ্টে তারা অবশেষে পডরুমে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তাদের আশায় একেবারে ভেঙে পড়ে, কারণ একটাও এসকেপ পয়েন্ট অবশিষ্ট নেই। শুধু ক্যাপ্টেন লুসিয়ান ভেতরে আটকে ছিল। দরজা লক হয়ে থাকার কারণে বেরোতে পারছিল না। নোরা কোনো মতে বাইরে থেকে সিস্টেম খুলে বের করে আনে। বাইরে আসে আবার ক্যাপ্টেন জানায় যতগুলো পথ ছিল সবগুলো আগে বাকি কৌদের ওপর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন তাদের একটাই পথ, যেভাবে হোক সাপ মার্সিবল রুমে পৌঁছানো। নোরা তখন সরাসরি প্রশ্ন করে, এগুলো আসলে কি হচ্ছে? এটা সত্যি কি ভূমিকম্প, নাকি এর পেছনে অন্য কিছু আছে? ক্যাপ্টেন কিছুক্ষণ চুপ করে থেকে বলেন তার জীবনে এমন ঘটনা তিনি কখনো দেখেননি, কিন্তু এখন ভয় পেলে চলবে না। একসাথে থেকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এরপর সবাই মিলে কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সেখানে এমিলি আর স্মিথ আগে বাইরে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে বারবার কন্ট্রোল রুমে প্রচণ্ড ধাক্কা লাগতে শুরু করে, যেন বাইরে থেকে বিশাল কিছু পুরো বেসটাকে ঠেলে সরানোর চেষ্টা করছে। নোরা সিস্টেম চেক করে জানায়
বেসের উপরে সব ফ্লোর এবং কুলিটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় বিপদ এখনও বাকি। বেসের কোর যেটা পুরো স্টেশন পাওয়া শব্দ করে, সেটা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। আর যদি সেটা হয়, তাহলে মুহূর্তের মধ্যে পুরো রিসার্চ স্টেশন ধ্বংস হয়ে যাবে। এই অবস্থায় তাদের কাছে বাঁচার আর কোনো উপায় অবশিষ্ট নেই, কারণ বাকি পথগুলো আগে নষ্ট হয়ে গেছে। সবাই যখন প্রায় আশা ছেড়ে দিচ্ছিল, ঠিক তখনই ক্যাপ্টেন বলেন, এখনও একটা সুযোগ আছে। তাদের যেতে হবে বেসের সবচেয়ে গভীর অংশের ড্রিলিং সাইটে। হয়তো সেখানে কোনো কার্যকর পথ পাওয়া যেতে পারে। ক্যাপ্টেনের কথা শুনে পল অবাকে বলে, ওটা এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। এই অবস্থায় সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। এই আলোচনা চলাকালীন হঠাৎ স্মিথ ড্রিলিং সাইট থেকে আসা সেই সিগন্যালটি ধরতে পারে। কিন্তু সেটা শোনার পর সবার গা শিউরে ওঠে, কারণ সেই সিগন্যালের ভেতরে ছিল মানুষের আর্তনাদ, আর তার সাথে মিশে থাকা এক অজানা প্রাণীর ভয়ঙ্কর গর্জন। পল হতাশায় বলে, তাদের তো গভীর পর্যন্ত ড্রিল করা উচিত হয়নি। হয়তো তারা এমন কিছু জাগিয়ে তুলেছে যেটাকে কখনো বিরক্ত করা উচিত ছিল না। অন্য কোনো পথ না থাকায় সবাই ভারী আন্ডারগ্রাউন্ডে ছুট পড়ে নেয়। এখন এই ছুট তাদের বেঁচে থাকা শেষ ভরসা। কিন্তু সমুদ্রের গভীরে পা রাখার সাথে সাথে ঘটে প্রথম বিপর্যয়। রুদ্রিকর হেলমেটে হঠাৎ ফাটল ধরে ভয়ঙ্কর পানির চাপে এক মুহূর্তের মধ্যে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্যে পর তার থামে না। লিফট তাদের আরও গভীরে নামে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই লিফটের স্ক্রিনে একটি পথ থেকে আসা সাহায্য সংকেত দেখা যায়। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে লিফট থামিয়ে পল আর স্মিথকে নির্দেশ দেয় যে সিগন্যালে পাঠাচ্ছে তাকে খুঁজে বের করতে হবে। দুজন আবার শুট করে অন্ধকার সমুদ্রে নামে। কিন্তু বাইরে এতটা অন্ধকার ছিল যে শুটের আলো ঠিকমতো কাজ করছিল না। এগোতে এগোতে স্মিথ হঠাৎ অনুভব করে কিছু একটা যেন পেছনে পেছনে আসছে। তারা কোনোভাবে সেই পটের কাছে পৌঁছে যায় যেখান থেকে সিগন্যাল আসছিল। কিন্তু কাছে গিয়ে তারা থমকে দাঁড়ায়। পুরো এলাকায় ডেকে গেছে এক অদ্ভুত চটচটে পদার্থে, যেটা তারা আগে কখনো দেখেনি। পটের ভেতরে কাউকে না পেয়ে তারা চারপাশে খুঁজতে শুরু করে। হঠাৎ করে তারা দেখতে পায় কেবলই মাঝে আটকে রয়েছে তাদের এক সহকর্মীর মৃতদেহ। এই দৃশ্য দেখে ক্যাপ্টেন তাৎক্ষণিক তাদের ফিরে আসার নির্দেশ দেন। কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগে হঠাৎ সেই মৃতদেহর পিঠ ফেটে যায়। আর সেখান থেকে বিদ্যুতের গতিতে বেড়ে আসে এক ভয়ঙ্কর অজানা প্রাণী। হঠাৎ করে সেই অদ্ভুত ছোট প্রাণীটি পলের ওপর চাপে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে কেউ কিছু বুঝে ওঠার আগে সেটি তাদেরকে আক্রমণ করে ফেলে। তবে শেষ মুহূর্তে স্মিথ সাহস করে এগিয়ে আসে এবং কোনোভাবে সেই প্রাণীটিকে মেরে ফেলে। প্রাণীটির মৃতদেহ সঙ্গে নিয়ে তারা আবার লিফটের ভিতরে ফিরে আসে। ভেতরে এসে পল কাপা কণ্ঠে জানায় এই জিনিসটা সেই মৃতদেহটাকে খুবলে খুবলে খাচ্ছিল। এমনি প্রাণীটাকে ভালো করে লক্ষ্য করে সে দেখতে পায় এর চারপাশে রয়েছে দাঁড়ালো নখের মতো অঙ্গ, যেগুলো শিকারের জন্য একেবারে তৈরি। এমএলএ ধীরে ধীরে বলে, সম্ভবত ড্রিলিং করতে গিয়ে তারা এমন জায়গা ভেঙে ফেলেছে যেখানে আগে থেকে এই অজানা এবং বিপজ্জনক প্রাণী বাস করত। আর এখন মানুষের হস্তক্ষেপে তারা ক্ষিপ্ত হয়ে উঠছে। এমএলএ কথা শেষ হওয়ার আগে হঠাৎ করে লিফটের সব লাইট নিভে যায়। চারপাশে অন্ধকার নেমে আসে। নোরা দ্রুত সিস্টেম ঠিক করার চেষ্টা করে আর কোনোভাবে আবারও লাইট চালু হয়। কিন্তু লিফট যত নিচে নামতে থাকে, বাইরে থেকে কিছু একটা বারবার জোরে আঘাত করতে থাকে। প্রতিটা ধাক্কায় পুরো লিফট কেঁপে উঠছিল। এই সময় পলে চোখ পড়ে টেবিলে উপরে রাখা সেই ছোট প্যান্টের দিকে। তার মাথায় হঠাৎ একটা চিন্তা আসে, বাইরে কি তাহলে এর থেকে বড় কিছু আছে, হয়তো আর মা। এই ভয়ঙ্কর ধারণা তাদের ভেতরে আতঙ্ককে আরও বাড়ি তোলে। লিফটের ভেতরে সবাই একদম চুপে দাঁড়িয়ে থাকে। চারদিকে এমন নিস্তব্ধতা নেমে আসে যে তারা নিজেদের হৃদস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছিল। ঠিক তখনই ক্যাপ্টেন লিফটের উপরে কাছে থেকে টর্চে আলো ফেলেন আর পরের মুহূর্তে এক বিশাল আকারে কিছু কাছে বা সজোরে আঘাত করে। ওই জিনিসটা দেখতে একটা মানুষের মতো, কিন্তু আকারে বিকৃত হয় ভয়ঙ্কর, একেবারে দানবের মতো। লিফট পুরোপুরি তলদেশে আসতে পড়ার আগে তারা দ্রুত বাইরে লাফ দেয়। কিন্তু বিপদ এখানে শেষ হয়নি। ওপর থেকে ভেঙে পড়া ব্রিজের বিশাল লোহার টুকরো আর ধ্বংসাবশেষ বৃষ্টির মতো ঝরতে পড়তে শুরু করে। প্রাণ বাঁচাতে সবাই একের পর এক দৌড়াতে থাকে, কিন্তু কোনোভাবে ডিলের চেম্বারের দরজার সামনে পৌঁছে যায়। চারদিকে ঘন অন্ধকার, আসে অন্ধকারের মাঝে যেন নড়াচড়া করছে অদ্ভুত সব ছায়া। দরজাটা তখন জ্যাম হয়ে গেছিল। অনেক চেষ্টা করার পর তারা কোনোভাবে সেটা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার সাথে সাথে আবারও ওপর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। ক্যাপ্টেন সবাইকে শান্ত করে বলেন, সম্ভবত এটা উপর থেকে ভেঙে পড়ার শব্দগুলো আসছে। এরপর তারা সরু ট্যানেলের মতো চেম্বারের ভেতরতেই এগোতে থাকে, কিন্তু যত এগোয় পথ ততই সংকীর্ণ হয়ে আসতে থাকে। একসময় তারা এমন জায়গায় পৌঁছায় যেখানে সামনে যাওয়ার পথ পুরোপুরি ধ্বংসস্তূপে বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় নোরা সাহস করে বলে সে পানির নিচ দিয়ে ঘুরে অন্য পাশে যাওয়ার চেষ্টা করবে। সে নিজের হেলমেট ঠিক করে পানিতে ডুব দেয় এবং সাঁতরে অন্য পাশে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে বাকিদের ইশারা করে এক এক করে সবাই সেই পথ ধরে পার হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত পলই থেকে যায়। ঠিক তখনই পল অনুভব করে তার পেছনে অন্ধকার পানিতে কিছু একটা রয়েছে। সে ধীরে ধীরে ঘুরে তাকায় আর দেখতে পায় একটা অদ্ভুত ছায়াময় প্রাণী মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলে গেল।
ক্যাপ্টেন তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। বাধ্য হয়ে তারা পলের স্যুটের সাথে লাগানো কেবল ধরে টানতে শুরু করে। কিছুক্ষণ পর পল ফিরে আসে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সেটা বেশি সময় স্থায়ী হয় না। হঠাৎ করে পলে কেবল অন্য পাশ থেকে জোরে টান পড়ে। পল আতঙ্কে চিৎকার করতে থাকে। বাকেরা দ্রুত কেবল কাটার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এক মুহূর্তে পলের শরীর ছিঁড়ে আলাদা হয়ে যায়। তার হেলমেটে রক্ত পড়ে যায়, আর সেখানে তার ভয়াবহ মৃত্যু ঘটে। এই দৃশ্য দেখে বাকেরা পুরোপুরি আতঙ্ক হয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে সেখান থেকে পালাতে থাকে। কিছুক্ষণ পর ক্যাপ্টেন আবারও রেডিও দিয়ে উপরে পৃথিবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু এবার কোনো সাড়া পাওয়া যায় না। পলের মৃত্যুর পর সবাই মানসিকভাবে ভেঙে পড়ে। এক এক করে তাদের সঙ্গীরা যেন কোনো এক অদৃশ্য শক্তির হাতে মারা যাচ্ছে। এর মাঝে তারা আরেকটি কন্ট্রোল রুমে পৌঁছায়। সেখান থেকে বাইরে তাকে তারা দেখে ড্রিলিং মেশিনটা এমনভাবে দুমড়ে মুচড়ে গেছে যেন কেউ সেটাকে খেলনার মতো ভেঙে ফেলেছে। ক্যাপ্টেন সবাইকে বলেন এখানে বেশি সময় থাকা নিরাপদ না, কিন্তু স্মিথ জানায় তার স্যুট ড্যামেজ হয়ে গেছে। এই অবস্থায় বাইরে গেলে সে পানি চাপ সহ্য করতে পারবে না। সে সবাইকে বলে তাকে ফেলে রেখে এগিয়ে যেতে, কারণ সে সাথে থাকলে সবার জীবন ঝুঁকির মধ্যে পড়বে। কিন্তু ক্যাপ্টেন তাকে হাল ছাড়তে দেন না। তিনি কোনোভাবে তার স্যুট ঠিক করে দেন এবং তাকে সাহস যোগান। অবশেষে সবাই আবার পানির ভেতর দিয়ে ড্রিলিং সাইটে দিকে যাত্রা শুরু করে, কারণ এখন তাদের একটাই আশা, হয়তো সেখান থেকে এখনও কোনো এসকেপ পয়েন্ট অপেক্ষা করছে। আর চারপাশে ঘন অন্ধকারের ভেতর কিছু একটা যেন এখনও তাদেরকে অনুসরণ করে চলেছে। চারদিকে তখন ঘন অন্ধকার। হঠাৎ করে নোরা সামনের দিক দিয়ে এক অদ্ভুত ছায়াময় প্যান্ট সাদরে চলে যায়। দৃশ্য এতটাই অপ্রত্যাশিত ছিল যে সবাই আতঙ্কে চারদিকে তাকাতে শুরু করে। পরিস্থিতি বুঝে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে নির্দেশ দেন সবাই যেন তাদের ছুটির লাইট বন্ধ করে দেয়। অন্ধকারে লুকে হয়তো তারা বেঁচে থাকতে পারবে। ঠিক তখন তারা বুঝতে পারে স্মিথ কোথাও নেই। চারপাশে খুঁজতে খুঁজতে হঠাৎ নোরা চোখে পড়ে এক অজানা কিছু স্মিথকে টেনে নিয়ে যাচ্ছে। এক মুহূর্তে দেরি না করে নোরা সেই দিক দিকে ছুটে যায়। অদ্ভুত প্লেনটাকে স্মিথকে টেনে নিয়ে এক এক সরু গুহার ভেতর ঢুকে পড়ে। ক্যাপ্টেনও সময় নষ্ট না করে তাদের পেছনে সেই গুহার ভেতর প্রবেশ করেন। গুহার ভেতরে ছিল আরও ভয়ঙ্কর এবং অন্ধকারে ঢাকা। অনেক ভেতরে গিয়ে অবশ্যই তারা স্মিথকে খুঁজে পায়। অবিশ্বাস্য হলেও সে তখনও বেঁচে ছিল। ক্যাপ্টেন তাকে টেনে ধরে বাইরে নিয়ে আসেন, কিন্তু কিছু একটা এগোনো পায় হঠাৎ ক্যাপ্টেনের মনে পড়ে স্মিথের বন্দুকটা গোয়ার ভেতরে পড়ে আছে। একটু দ্বিধা না করে শেষমেশ তিনি আবারও ভেতরে ঢুকে যান। গানটা তুলে নিয়ে ফিরে আসার সময় হঠাৎ গোয়ার গভীরতা এক বিশাল ভয়ঙ্কর মনস্টার ঝাঁপে পড়ে। এক মুহূর্তে সেটি ক্যাপ্টেনকে আগড়ে ধরে এবং প্রচণ্ড শক্তিতে উপরে টানতে শুরু করে। ক্যাপ্টেনের ছুটে কেবলে আটকে যাওয়ার কারণে নোরাও তার সঙ্গে টেনে উঠতে থাকে। পানির ভেতরে শুরু হয় প্রাণপণ লড়াই। ধাক্কা খেতে খেতে তারা একটি বড় প্ল্যাটফর্মে গিয়ে আসতে পড়ে। প্ল্যাটফর্মের কিনারায় ঝুলতে থাকা ক্যাপ্টেনকে দেখে নোরা তাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক তখন সেই ভয়ঙ্কর প্রাণটা আবারও তাদের সামনে হাজির হয়। এতটাই বিশাল যেন পুরো সমুদ্রের রাজ আসে। তার বিকট মুখ খুলে সরাসরি নোরা দেখে ঝাঁপে পড়ে। মনে হলো সে তাকে একেবারে গিলে ফেলবে। ঠিক সেই মুহূর্তে ক্যাপ্টেন নিজের নাইফ বের করে প্রাণটাকে আঘাত করে। আঘাতে ক্ষিপ্ত হয়ে প্রাণটা দুজনকে আরও জোরে উপরের দিকে টানতে শুরু করে। ক্যাপ্টেন তখন বুঝতে পারে এইভাবে উপরে উঠতে থাকলে পানির ভয়ঙ্কর চাপে তার সুর ফেটে যাবে। তিনি নোরাকে বলেন কেবল কেটে দাও, না হলে তুমিও মরবে। নোরা সেটা করতে রাজি হয় না। শেষ পর্যন্ত ক্যাপ্টেন নিজের সিদ্ধান্ত নেন, নিজের নাইফ দিয়ে কেবল কেটে নিজেকে আলাদা করে ফেলেন। নোরা আলাদা হয়ে যেতেই পরের মুহূর্তে এক ভয়ঙ্কর বিস্ফোরণে ক্যাপ্টেনের মৃত্যু হয়। তার শুটা শরীরে একসাথে পানির ভেতরে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে দেখায় নোরা সিটকে নিচে দেখে পড়ে যায় এবং সমুদ্রের তলদেশে বেচের একটি পরিত্যক্ত অংশকে আঘাত খায়। জায়গাটা সম্পূর্ণ নিস্তব্ধ, কোনো মানুষের অস্তিত্ব নেই। কষ্ট করে ভেতরটাকে নোরা মানসিকভাবে ভেঙে পড়ে। সে জানেন না স্মিথ আর এমিল এখনও বেঁচে আছে কিনা। ঠিক তখন তারা রেডিও ভেসে আসে এমিলি কণ্ঠ। নোরা দূরে অন্ধকারের মধ্যে একটা ক্ষীণ আলো দেখতে পায়, এমিলের ছুটে লাইট। সে সেদিকেই এগিয়ে যায়। কাছে গিয়ে দেখে এমিলি কোনোভাবে আহত স্মিথকে টেনে নিয়ে যাচ্ছে। স্মিথের অবস্থা খুবই খারাপ ছিল। নোরা এমিলিকে শান্ত করে এবং দুজনে মিলে স্মিথকে নিয়ে সামনে এগোতে থাকে। চারপাশে পরিবেশ তখন আরও ভীতিকর হয়ে উঠছিল। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল অন্ধকারের আড়ালে কিছু একটা তাদের দেখছে। অনেক সঙ্গী হারানোর পর অবশ্যই তারা ডিলিং সাইটে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে স্বস্তির পাওয়ার বদলে তারা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। কারণ মেন গেট পর্যন্ত যাওয়ার জন্য তারা একটা লম্বা ব্রিজের মতো পথ পারতে হবে। আর সে পুরো পথ জুড়ে হাজার হাজার অদ্ভুত প্রাণী ঘুমিয়ে আছে। যদি তারা গেট পর্যন্ত যেতে চায় তবে এই প্রাণীদের পাশ কাটে যেতে হবে। আর যদি তাদের মধ্যে একজনও জেগে ওঠে তাহলে মুহূর্তের মধ্যে সব শেষ। অন্য কোনো উপায় না থাকায় তারা অত্যন্ত সাবধানে এগোতে শুরু করে, শ্বাস বন্ধ করে ধীরে ধীরে। কিন্তু হঠাৎই বিপদ ঘটে। একটি প্রাণী জেগে ওঠে আর কোনো সতর্কতা ছাড়াই সেটা সরাসরি নোরার উপরে হামলা করে। নোরা চিৎকার করে এমিলিকে বলে তুমি পালাও, এখনই পালাও। প্রাণীটা তার বিশাল মুখে নোরাকে গিলে ফেলার চেষ্টা করে, কিন্তু নোরা ভয় পেয়ে থেমে যায় না।
বরং সাহসী নিজের শক্তি দিয়ে লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। নোরা দেরি না করে নিজের গান তাক করে সরাসরি সেই পিরানটা পেটের ভিতরে গুলি চালিয়ে দেয়। গুলির আঘাতে পিরানটা যন্ত্রণা ছটফট করতে থাকে আর কয়েক মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে পড়ে। সুযোগ বুঝে নোরা সেই দানবের শরীর ছিঁড়ে কোনো মতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে বেরো সে বুঝতে পারে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে গেছে। চারপাশে থাকা বাকি সব প্রাণটি একে একে জেগে উঠতে শুরু করছে। নোরা দ্রুত নিজের গান রিলোড করতে চায়, ঠিক তখনই সে লক্ষ্য করে যে প্ল্যাটফর্মে প্রাণীগুলো উল্টে ঝুলেছিল সেটা পুরো অংশ ধীরে ধীরে উপর থেকে উঠতে উঠতে অন্ধকারে মিলে যাচ্ছে। এই অদ্ভুত দৃশ্যের মধ্যে হঠাৎ নোরা চোখ পড়ে সামনে থাকা বিল্ডিংয়ের ওপর। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ছায়া। সে ভালো করে তাকাতে তার বুক কেঁপে ওঠে, কারণ সেটি কোনো সাধারণ কিছু ছিল না। তার সামনে দাঁড়িয়েছিল এক বিশাল আকারের সামুদ্রিক দানব, এতটাই বড় যে তার পাশে 50 তলা বিল্ডিংকেও খেলনার মতো মনে হচ্ছিল। এরপর সে দাঁড়া পুরো ড্রিলিং সাইটটাকে মাঠ থেকে তুলে ফেলার চেষ্টা করতে থাকে। চারদিকে কম্পন শুরু হয়ে যায়। এই ভয়াবহ অবস্থার মধ্যে নোরার এমএলএ কোনোভাবে এগিয়ে পটরুমে পৌঁছে যায়। ভেতরে গিয়ে তারা দেখতে পায় মোট 3টি পট রয়েছে। নোরা দ্রুত চেক করে বুঝতে পারে এর মধ্যে মাত্র 2টি ঠিকমতো কাজ করছে। এক মুহূর্তে দেরি না করে তারা প্রথমে গুরুতর আহত স্মিথকে একটি শ্মশান পটে বসিয়ে উপর দিকে পাঠিয়ে দেয়। এবার নোরা এমএলএকে বলে সে যেন দিতে পরে উঠে পড়ে, কিন্তু এমএলএ বুঝতে পারে শেষ যে পথটি বাকি আছে সেটা ঠিকমতো কাজ করবে না। সে কোনোভাবে নোরাকে একা রেখে যেতে চায় না। তখন নোরা তাকে বোঝায় স্মৃতির সাথে তার পুরো ভবিষ্যৎ জুড়ে আছে, তাই তাকে যেতেই হবে। এমএলএ কান্না ভেজা কণ্ঠে বলে তুমি ফিরে আসবে, আমিও অপেক্ষা করব। নোরা কিছু না বলে পথটি লঞ্চ করে দেয়। এখন পুরো বেসে একা রয়েছে নোরা। ঠিক সেই মুহূর্তে পটরুমের কাছের দেয়ালে বাইরে থেকে ছোট ছোট প্রাণীরা আক্রমণ করতে শুরু করে। নোরা দ্রুত সিস্টেম চেক করে দেখে হাজার প্রাণী এমিলি আর স্মিথের পটের পেছনে দাওয়া করছে। সব কিছু বুঝে নিয়ে নোরা ধীরে ধীরে একটি গভীর শ্বাস নেয়। তারপর নিজের হাত বেসের পাওয়ারকে কোডকে ওভারলোড করে দেয়। সাথে সাথে পুরো স্টেশনে সেলফ ডিরেক্টর মোড চালু করে যায়। কাউন্টটা শুরু হয়। নোরা স্থির দাঁড়িয়ে থাকে। তার এক ভয়ঙ্কর বিস্ফোরণে পুরো বেশ ছিন্নভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শক্তি এতটা ভয়াবহ ছিল যে সেই বিশাল সামুদ্রিক দানবটিও রক্ষা পায় না। তার সাথে সাথে আশেপাশে সব প্রাণীগুলো আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। এভাবে নোরা তার জীবন উৎসর্গ করে দুই সঙ্গে জীবন বাঁচে দেয়। কিছুদিন পর নিউজে দেখানো যায় ড্রিলিং সাইট থেকে 2জন পুরুষ সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর এইভাবে শেষ হয় এই ভয়ঙ্কর গল্প। এই গল্প আমাদের একটা জিনিস স্পষ্ট করে দেয়, মানুষ যখন প্রকৃতির সীমা অতিক্রম করার চেষ্টা করে তখন প্রকৃতি তাকে ভয়ঙ্করভাবে তার জায়গা বুঝে দেয়। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কোনটা ছিল।